রোনালদো ম্যাজিকে ভস্মীভূত উজবেকিস্তান ৫-০ গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। ঘানার বাধা পেরোতে ব্যর্থ ইংলিশরা। নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বিরল পদক্ষেপ। সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। হরমুজে নৌ অবরোধ নেই দাবি ট্রাম্পের। ছাড় না দেওয়ার ঘোষণা তেহরানের। গাজার শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবেদন, যুদ্ধ শুরুর পর নিহতদের ৩০% শিশু। দখলদারদের ভূমি সম্প্রসারণকে নীরব সংযুক্তিকরণ আখ্যা। ইউক্রেনে রাশিয়ায় হামলায় নিহত ৩, আহত ২৫। রুশ অধিকৃত ক্রিমিয়ায় পাল্টা আক্রমণ কিয়েভের। মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জেলেনস্কির। আলোচনার দরজা খোলা দাবি পুতিনের। এবং তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। ফ্রান্সে শিশুসহ ৪০ জনের মৃত্যু। ইংল্যান্ডে ৩০০-রও বেশি স্কুল বন্ধ। ভ্রমণে সতর্কতা জারি। স্কটল্যান্ড, স্পেনেও রেড অ্যালার্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাজিকে ছন্দ খুঁজে পেল পর্তুগাল। উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট ফেভারিটের লিস্টে নাম উঠল সেলেকাও। জোড়া গোল করেছে CR7। এছাড়াও স্কোরশিটে আছে নুনো মেন্দেস, রাফা ওয়েলদের নাম। এই জয়ে গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র ৯ মিনিটে। ওয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের ১৭ মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। ৩১ মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। ৩৯ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন এখনও ফুরিয়ে যাননি তিনি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। ৬০ মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই ৫-০ ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। রাজপুত্র ফিরলেন রাজার বেশে। সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের পাতা চূর্ণ বিচূর্ণ করে। যদিও এখনও বেশ খানিকটা পথ বাকি, তারপরেও রোনালদো যে পারফরমেন্স উপহার দিয়েছেন তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোনালদোর মতো করেই ফিরলেন রোনালদো। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন তার। উজবেকিস্তান ম্যাচে ওলট পালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। ২৪ ঘন্টারও কম সময়ে ভেঙেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। ৪১ পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন ২০০৩ থেকে। বয়স পেরিয়েছে ৪১-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন ৩৯ মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা ৬ আসরে গোল। DR কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের ১০০০তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন ২৫।
সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে এন্ডি বার্নহাম। তালিকায় লেবার পার্টির আরও এমপির নামের গুঞ্জন। পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছে স্টারমার, অভিযোগ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে বিরল পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে ট্রাম্প প্রশাসনকে ইরানে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী কোনো পদক্ষেপ নেয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। এরই মধ্যে ইরানের সঙ্গে নতুন সমঝোতার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানে যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50-48 ভোটে গৃহীত প্রস্তাবের পক্ষে 4 জন রিপাবলিকান সিনেটরও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। ট্রাম্প কংগ্রেসকে কোনো ব্রিফিং দেবেন না। ট্রাম্প তার চুক্তির পক্ষে অবস্থানও ব্যাখ্যা করবেন না। ট্রাম্প তার যুদ্ধ শেষ করবেন না। কিন্তু ডেমোক্র্যাটরা এই ভোটের উদ্যোগ চালিয়ে যাবে। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যদিও ট্রাম্প এতে ভেটো দেবেন বলে অনেকেই ধারণা করছেন, তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষ থেকে হোয়াইট হাউসের জন্য একটি শক্ত রাজনৈতিক বার্তা। এই পরিস্থিতিতেই ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তি নিয়ে তার প্রশাসন কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান সফরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান। এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। আমাদের ক্ষেপণাস্ত্রের বিষয়টি আমরা যে সমঝোতা স্মারক করেছি তার মধ্যে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। এদিকে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও উত্তেজনা কমেনি লেবাননে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রে বৈরুত তেলাবিব ৫ম দফার বৈঠক চলাকালে হিজবুল্লাহর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। যদিও জাতিসংঘের দাবি সাম্প্রতিক যুদ্ধবিরতি সামগ্রিকভাবে কার্যকর রয়েছে। সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, লেবাননে ঘোষিত নতুন যুদ্ধবিরতি মোটামুটি বহাল আছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।
হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি। নিষেধাজ্ঞা শিথিলের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিশেষ হিসাবে রাখা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালীতে আটকা পড়া 11,000 নাবিককে সরিয়ে নেওয়া শুরু করেছে জাতিসংঘ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পর হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালীতে আর কোনো নৌ অবরোধ নেই। ইরানের দেয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতে প্রণালী খোলা রাখতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি। তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজগুলো অবস্থান বজায় রাখবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল পার হয়েছে উল্লেখ করে বিশ্ববাজারে জ্বালানি দাম আরও কমবে বলে জানান তিনি। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। তেহরান এই শর্ত মেনে না নিলে ভবিষ্যৎ কোনো আলোচনাই সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের জন্য ছাড় করা অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত উপত্যকায় নিহতদের 30% শিশু। সেই সঙ্গে ইসরায়েলের ভূমি দখল সম্প্রসারণকে নীরব সংযুক্তিকরণ হিসেবেও উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ বলছে, শুধু বর্তমান প্রজন্মই নয়, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ অস্তিত্বেও হুমকির মুখে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় 30%ই শিশু। কমিশনের মতে, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী, যা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। নবজাতক ও মাতৃসেবা কেন্দ্রগুলোতে হামলা, খাদ্য ও মানবিক সহায়তা অবরোধের ফলে অপুষ্টি, রোগ এবং শিশু মৃত্যুর হারও বেড়েছে। কমিশনের চেয়ারম্যান জানান, যুদ্ধবিরতির পরও শিশু হতাহত অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের যে সুরক্ষা পাওয়ার কথা তা উপেক্ষিত হচ্ছে। গাজায় ভূমি দখলও দিন দিন বাড়ছে ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বড় আকারের নতুন স্থল অভিযান চালানোর পরিবর্তে ধাপে ধাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তেল আবিব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী বর্তমানে গাজার প্রায় 64% এলাকার ওপর ইসরায়েলি বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা শিশুদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। একই সঙ্গে বহু ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করে বিচার ছাড়াই আটক রাখা, নির্যাতন এবং যৌন নিপীড়নের অভিযোগও তুলে ধরা হয়েছে। শিশু অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী গত বছরের শেষে ইসরায়েলি কারাগারে আটক অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি শিশুই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী ছিল। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতিও নতুন মাত্রা পেয়েছে। 1997 সালের হেব্রন চুক্তিকে অকার্যকর ঘোষণা করে ঐতিহাসিক পুরানো শহর ও ইব্রাহিমি মসজিদ এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছে তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ওআইসি এমনকি যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের সমালোচনা করেছে। পশ্চিম তীরে নতুন শত শত আবাসন ইউনিট অনুমোদন এবং নতুন সামরিক স্থাপনা নির্মাণের কাজও এগিয়ে নিচ্ছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধ ও ওয়াশিংটন তেহরান চুক্তির পর গভীর অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যে। নতুন এক জরিপ বলছে, 92%-এরও বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত জয়ী হয়েছে ইরান। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনা নিয়েও বড় ধরনের আস্থাহীনতা প্রকাশ করেছে দেশটির নাগরিকরা। জরিপের তথ্য বলছে, 3 মাসে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে 11%। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হয় তেহরান ওয়াশিংটন তেল আবিব সংঘাত। মাসের পর মাস মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা আর দফায় দফায় আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছায় ইরান যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে অন্ধকার কাটলেও নেতানিয়াহু সরকারকে নিয়ে গভীর অসন্তোষ দেখা দিয়েছে যুদ্ধের সূচনাকারী খোদ ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে।
নতুন এক জরিপে দেখা গেছে 92% বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও জনমত জরিপ প্রতিষ্ঠান আগাম ইনস্টিটিউটের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল 17 থেকে 20 জুন 3,500-এর বেশি অংশগ্রহণকারীর মধ্যে এই জরিপ চালানো হয়, যেখানে নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও 93% বেশি একই মত দিয়েছেন। শুধু তেহরানের কৌশলগত বিজয় নয়, জরিপের তথ্য বলছে অংশ নেয়া 83%-এর কাছাকাছি মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে 6 সপ্তাহের সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। আর 86% উত্তরদাতা যুদ্ধের ফলাফল ও ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তাদের মতে তেল আবিবকে পাশ কাটিয়ে হওয়া এই সমঝোতা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি। এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যুদ্ধের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি এবং আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। তবে জরিপে 88%-এর কাছাকাছি মানুষ বলছেন ইসরায়েল ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ারও ইঙ্গিত মিলেছে। মার্চে যেখানে 40%-এর বেশি মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতেন, জুনে তা নেমে এসেছে 29%। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ উত্তরদাতা। বিশ্লেষকদের মতে সংঘাত থেকে প্রাপ্ত ফলাফল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেনের রুশ হামলায় 3 জন নিহত ও 25 জন আহত হয়েছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় গুরুত্বপূর্ণ রেল সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোয় পাল্টা আক্রমণের দাবি করেছে কিয়েভ। মস্কোর উপর আরও আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে যুদ্ধপন্থে আলোচনার দরজা এখনও খোলা আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হন অনেকে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। বুধবার নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করা হয়েছে। মস্কোর ওপর আরও আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে যুদ্ধবন্ধে আলোচনার দরজা এখনো খোলা আছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভবিষ্যৎ শান্তি আলোচনা 2022 সালের ইস্তাম্বুল সমঝোতা এবং 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্করেজ শহরে বৈঠকে হওয়া আলোচনার ভিত্তিতে হতে পারে বলে শর্ত জুড়ে দিয়েছেন। একই সঙ্গে পুতিনের অভিযোগ, ইউক্রেন শান্তি আলোচনায় শক্ত অবস্থান অর্জনের লক্ষ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়াচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্পেন জুড়েও জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এদিকে ইংল্যান্ড ও ওয়েলসে রেড অ্যালার্ট জারি হয়ে রয়েছে। 300-এরও বেশি স্কুল পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। রেল ভ্রমণে জারি করা হয়েছে সতর্কতা। যুক্তরাজ্যে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অস্বাভাবিক গরমে পরিবহন ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় বুধ ও বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারির ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা খাতেও পড়তে শুরু করেছে দাবদাহের প্রভাব। ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে 300-র বেশি স্কুল পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত গরমে শ্রেণীকক্ষ পরিচালনা কঠিন হয়ে পড়ায় এবং শিক্ষার্থী শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদেরও শিশুদের রোদে কম বের করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, ঢিলেঢালা পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষদের জন্য পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। স্পেনেও বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি রয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও 44 ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ইতালি ও সুইজারল্যান্ডেও ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা মানুষের স্বাস্থ্য, অবকাঠামো এবং দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে প্রচণ্ড গরমে ফ্রান্সে 2 শিশুসহ 40 জনের মৃত্যু হয়েছে।
বন্ধ রয়েছে আইকনিক আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হটলাইন চালুর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর এবার দেশটির আইকনিক আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং তাপপ্রবাহ চলাকালীন পরবর্তী দিনগুলিতে সময়সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিতেও ব্যাপক সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। প্রায় 80 বছরের ইতিহাসে ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। চলমান এই তাপপ্রবাহে 2 শিশু সহ 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের জনজীবন, বিঘ্ন করছে যোগাযোগ ব্যবস্থায়। দেশটিতে বসবাসরত সাধারণ মানুষ জানিয়েছেন নিকট অতীতে তারা এমন গরমের মুখোমুখি হননি। ফ্রান্সে খুব গরম ভাই, এইবারের মতো আমি 10 বছরের মধ্যে এইবারের মতো গরম আর পাই নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ভাই অনেক সমস্যা হয়, রাতে ঘুমাতে পারি না, তারপরে দোকানের মধ্যে বসতে পারি না ভাই, এত যে গরম, ভয়াবহ অবস্থা। চলমান এই তাপপ্রবাহ মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জরুরি হটলাইন চালুর পাশাপাশি দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য শয্যাও চালু করেছে। দাবানল ছড়িয়ে পড়তে পারে এমন সব ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর ও সতর্ক রয়েছে দেশটির দমকল বাহিনী। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে। আর তাই সাধারণ মানুষকে আরও কয়েকদিন এই গরম মোকাবেলা করতে হবে। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর মঙ্গলবার এন্ডি বার্নহামের সঙ্গে আলোচনায় বসেন কিয়ার স্টারমার। গণমাধ্যম বলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খল রাখতেই এই বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে বার্নহাম এগিয়ে থাকলেও প্রার্থী হিসেবে এগিয়ে আছে লেবার পার্টির একাধিক এমপিও, এমন গুঞ্জন উঠেছে। এদিকে স্টারমারের বিদায় নিয়ে সরব হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিয়ে স্টারমার পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছেন বলেও সমালোচনা করেন তিনি। কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন ব্রিটিশ মন্ত্রীরা। স্টারমারের পদত্যাগের জেরে শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। নির্বাচিত হলে গত 10 বছরে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী হবেন তিনি। তবে বার্নহামের পথ পুরোপুরি মসৃণ নয়। লেবার পার্টির একাধিক এমপি এরই মধ্যে নেতৃত্বের দৌড়ে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন। কয়েকজন এমপি বর্তমান মন্ত্রী ড্যারেন জোন্সকে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে উৎসাহ দিচ্ছেন। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র বলছে অর্থনীতি নিয়ে বার্নহামের বিস্তারিত পরিকল্পনা না জানা পর্যন্ত সব বিকল্প খোলা রাখা হচ্ছে। এদিকে স্টারমারের বিদায় নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিয়ে স্টারমার পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছেন। ট্রাম্পের মতে স্টারমার চার্চিল নন এবং আন্তর্জাতিক নেতৃত্বের পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। তার দাবি, এই অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেই টানাপোড়েন সৃষ্টি করেনি, বরং ব্রিটিশ ভোটারদের কাছেও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। যুক্তরাজ্যের মানুষ বিষয়টি পছন্দ করেনি যে তিনি সেখানে ছিলেন না। স্টারমার না বলেছিলেন, শুধু নাই বলেননি, তার চেয়েও খারাপ কথা বলেছিলেন। এই মানুষটি উইনস্টন চার্চিলের মতো ছিলেন না। পররাষ্ট্রনীতির পাশাপাশি জ্বালানি ও অভিবাসন নীতিও স্টারমারের রাজনৈতিক পতনের কারণ বলে মনে করেন ট্রাম্প। তার অভিযোগ, তেল ও গ্যাস উৎপাদন সীমিত করে নবায়নযোগ্য জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে অভিবাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও স্টারমারের বড় রাজনৈতিক দুর্বলতা হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে স্টারমারকে বন্ধু সুলভ আখ্যা দিলেও শেষ পর্যন্ত নীতিগত সিদ্ধান্তগুলোর মূল্যই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। 2 বছর আগেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেখা হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে স্থিতিশীলতার প্রতীক হিসেবে। রক্ষণশীল সরকারের দীর্ঘ অস্থিরতার পর রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি, কিন্তু স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা, সাহসী নেতৃত্ব এবং জনমনে আস্থা তৈরি করতে না পারায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তাকে। বিশ্লেষকদের মতে, যে বাস্তববাদী ও সতর্ক রাজনীতি তাকে ক্ষমতায় এনেছিল, সেটি শেষ পর্যন্ত স্টারমারের পতনের কারণ হয়েছে।
2024 সালের নির্বাচনে আধুনিক ব্রিটিশ ইতিহাসের অন্যতম বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। দলটির নেতা কিয়ার স্টারমারের কাছে প্রত্যাশা ছিল ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও জনসেবামূলক খাতের দুরবস্থা কাটিয়ে নতুন পথ দেখানোর। কিন্তু দলের ভেতরের একাধিক সূত্রের মতে ক্ষমতায় আসার পর তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট রাজনৈতিক রূপরেখা দাঁড়া করাতে পারেননি। সমর্থক ও আইন প্রণেতাদের অনেকের কাছে তার নেতৃত্বকে আত্মবিশ্বাসহীন এবং লক্ষণহীন বলে মনে হতে শুরু করে। সরকার পরিচালনার সময় একের পর এক নীতি ব্যর্থতা স্টারমারের অবস্থানকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, অবৈধ অভিবাসন কমানোর প্রচেষ্টা কাঙ্ক্ষিত ফল দেয়নি এবং স্বাস্থ্য খাত সংস্কারেও নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দেয়। এদিকে তহবিল সংগ্রহ নিয়ে বিতর্ক, বারবার নীতি পরিবর্তন এবং জেফ্রি এপস্টাইনের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে সমালোচিত পিটার ম্যান্ডেলসনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা সরকারকে আরও চাপে ফেলে। সমালোচকদের মতে এসব বিতর্ক মোকাবেলাও কার্যকর রাজনৈতিক নেতৃত্ব দেখাতে ব্যর্থ হন স্টারমার। রাজনৈতিক সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে স্ত্রী ভিক্টোরিয়ার পরামর্শের উপর নির্ভরশীল হয়ে পড়েন। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর দলের ভেতরের নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হতে থাকে। অনেক আইন প্রণেতা আশঙ্কা করতে শুরু করেন ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের উত্থান ঠেকাতে বর্তমান নেতৃত্ব যথেষ্ট নয়। দলীয় বিদ্রোহ ও জনপ্রিয়তা হ্রাসের মুখে শেষ পর্যন্ত স্টারমার উপলব্ধি করেন তার অবস্থান আর টেকসই নয়। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় কঠোর দেশটির সরকার। শ্রম আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন বিধিমালা সংশোধনের প্রস্তাব। দক্ষিণ কোরিয়ায় বিদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় আরও কঠোর হচ্ছে দেশটির সরকার। বেতন বকেয়া রাখা বা শ্রম আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নতুন বিধিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী গুরুতর আইন, শ্রম আইন ও শিল্প নিরাপত্তা আইন ভঙ্গকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ হারাতে পারেন। বিদেশি শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। এখন থেকে যেসব নিয়োগকর্তা শ্রমিকদের বেতন বকেয়া রাখবেন অথবা কর্মস্থলে গুরুতর দুর্ঘটনার জন্য দায়ী হবেন, তারা নির্দিষ্ট সময়ের জন্য নতুন বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। সম্প্রতি কোরিয়া ইমিগ্রেশন কন্ট্রোল আইন বাস্তবায়ন বিধির সংশোধনীর খসড়া আইন প্রকাশ করে দেশটির বিচার মন্ত্রণালয়। নতুন প্রস্তাবনা অনুযায়ী 50 লাখ বা তার বেশি মজুরি বকেয়া থাকলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা সর্বোচ্চ 3 বছর বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। এছাড়াও শ্রমিকের মৃত্যু বা গুরুতর শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে 1 থেকে 3 বছর পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বিদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় কোম্পানিতে ঠিকভাবে বেতন পাই না, তো এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন হয়ে পড়ছে। এখন সারা মাস কাজ করার পরে, হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন মাস শেষে বেতনটা যখন পাই না, তখন মনটা আসলেই খুব খারাপ হয়ে যায়। আমাদের মতো ভুক্তভোগীদের জন্য সরকার যে নতুন যে নিয়ম চালু করেছে সেটা আমাদের জন্য অনেক বড় একটা আইন আর কি। এই মুহূর্তে এই আইনটা আসলে খুবই দরকারি ছিল, যেটা কোরিয়ান প্রবাসীদের জন্য খুবই চমৎকার, বিশেষ করে মানসিক প্রশান্তির জন্য আমি মনে করি দারুণ একটা পদক্ষেপ হয়েছে। সামনের দিকে আমরা আশা করি আরও শ্রমিক বান্ধব আরও ভালো ভালো আইন আসবে। সরকার বলছে এই উদ্যোগের লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং বিদেশি শ্রমিকদের বেতন বঞ্চনা, নির্যাতন ও শিল্প দুর্ঘটনা থেকে সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে নিয়োগকর্তাদের আইন মেনে চলা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করবে নতুন এই নীতিমালা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মিয়ানমারের নির্বাচনী প্রক্রিয়ার আড়ালে গত 6 মাসে জান্তা বাহিনীর হাতে প্রাণ গেছে 7 শতাধিক বেসামরিক নাগরিকের। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে এই নির্মম চিত্র। এর মধ্যে 1/3 নারী ও শিশু। বিমান ও ড্রোন হামলার মাধ্যমে চালানো এই ধ্বংসযজ্ঞের মাঝে আন্তর্জাতিক সহায়তার অভাব দেশটির সাধারণ মানুষকে দুর্ভোগে চরম পর্যায়ে নিয়ে গেছে। 5 বছর আগে ক্ষমতা দখল করা সামরিক জান্তার এই নিষ্ঠুরতার খতিয়ান বিশ্বমঞ্চে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
2021 সালে গণতান্ত্রিক সরকার হটিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী গত বছর নির্বাচনের ঘোষণা দেয়। তবে 2025 সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চলা এই নির্বাচনী প্রহসনের আড়ালে ঝরে গেছে শত শত সাধারণ মানুষের প্রাণ। জাতিসংঘের নির্ভরযোগ্য সূত্রের তথ্য বলছে, নিহতদের মধ্যে 200-র বেশি নারী এবং 150-র বেশি শিশু রয়েছে। জান্তা বাহিনীর নির্মমতার এক স্পষ্ট দলিল হয়ে আছে এটি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা এবং আধুনিক ড্রোনের ব্যবহারই ছিল এই বিপুল ধ্বংসযোগ্য প্রাণহানির প্রধান কারণ। যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার দিয়ে চালানো হামলায় 500-র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 57%। বিশেষ করে সাগাইং অঞ্চলেই স্কুল, সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক জমায়েতে চালানো বোমাবর্ষণ ছিল সবচেয়ে নৃশংস। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে জান্তার হাতে প্রতিনিয়ত লাঞ্ছিত ও নিহত হচ্ছে, অন্যদিকে বিশ্ব সম্প্রদায় যেন তাদের ভুলে যেতে বসেছে, আর আন্তর্জাতিক সহায়তার অভাব ক্ষত ও দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে গত জানুয়ারিতে কঠোর বিধিনিষেধের নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেনা সমর্থিত দল ইউএসডিপি। অভ্যুত্থানের নায়ক জেনারেল মিন অং হ্লাইং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির বড় অংশ এখনও সশস্ত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকলেও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ ও ড্রোন প্রযুক্তির জেরে জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার মন্ট্রিয়লে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশের পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও। স্থানীয় সময় সোমবার গোলাগুলির খবর পেয়ে মন্ট্রিয়লের কোর্ট দে নিজ এলাকায় অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ দেখে গুলি ছুড়ে সন্দেহভাজন হামলাকারী। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলিতে এক কর্মকর্তা সহ 2 জন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীর লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক অভিযান চালানো হয়। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে একটি গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দুপুরে হিউস্টন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে। এতে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূর থেকেও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 100 দমকল কর্মী রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। ঘটনাস্থলে এখনও উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানাতে চলেছে তদন্ত। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত হয়েছেন। তারা ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও 66 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এলএনজি কমপ্লেক্সে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারের জ্বালানি মন্ত্রী আল কাবি জানান, কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম পরিচালনা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি লাইব্রেরিতে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশু। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিকেলে বুট কান্ট্রি লাইব্রেরি থেকে জরুরি নম্বরে কল আসে। এ সময় লাইব্রেরির ভেতর থেকে গুলির শব্দ ও মানুষের চিৎকার শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাইব্রেরির ভেতরে প্রবেশ করলে হামলাকারী ভবনের পেছনের দিক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনও সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। এছাড়া নিহতদের পরিচয়ও গোপন রাখা হয়েছে। অক্টোপাসকে নকল করে বানানো হয়েছে এক অদ্ভুত রোবট। পানির নিচে কাজ করতে পারে এই রোবট, এমনকি অনুভবও করতে পারে মানুষের মতোই। অক্টোপাসের এমন বৈশিষ্ট্য নকল করেই ইতালির গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউটো ইটালিয়ানো ডি টেকনোলজিয়া তৈরি করেছে রোবোটিক বাহু।
রোবটটির সবচেয়ে মজার অংশ হলো এর কৃত্রিম সাকশন কাপ। দেখতে অনেকটা অক্টোপাসের সুরের চোষকের মতো। কোনো বস্তুকে স্পর্শ করলেই সাকশন কাপের ভেতরে সেন্সর বুঝে ফেলে কতটা জোরে চাপ লাগছে এবং কোন দিক থেকে সেই চাপ আসছে। তাই রোবটটি শুধু ধরেই না, স্পর্শটাকেও অনুভব করতে পারে। আমরা অক্টোপাস থেকে অনুপ্রাণিত হয়ে একটি সফট রোবোটিক আর্ম তৈরি করেছি। রোবটটি খুবই নরম এবং অভিযোজনক্ষম, ঠিক প্রাকৃতিক ব্যবস্থার মতো। এটি খুবই সংকীর্ণ জায়গাতেও মানিয়ে নিতে পারে। এই স্পর্শ করার ক্ষমতাই রোবটটিকে অন্য সবার থেকে আলাদা করেছে। পানির নিচে কোনো বস্তু খুঁজে বের করা, সরু জায়গা থেকে কিছু তুলে আনা কিংবা নাজুক জিনিস না ভেঙে ধরার মতো কাজ সহজেই করতে পারে এটি। গবেষকদের ভাষায় রোবটটি পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে অনেকটাই অক্টোপাসের মতো। আরও বড় সুবিধা হলো প্রয়োজন অনুযায়ী এর সাকশন কাপ বাড়ানো বা কমানো যায়। ফলে এক এক ধরনের কাজের জন্য এক একভাবে সাজানো সম্ভব। বাতাসে যেমন কাজ করে তেমনি পানির নিচেও সমান দক্ষ এই রোবট। তাই উদ্ধার অভিযান থেকে শুরু করে সামুদ্রিক গবেষণা বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার হতে পারে এই রোবট অক্টোপাস। বিজ্ঞানীরা এখন আরও উন্নত সংস্করণ তৈরির চেষ্টা করছেন। তাদের আশা, ভবিষ্যতে মানুষের মতো রোবটের হাতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। তখন ভেজা বা কঠিন পরিবেশেও রোবট আরও দক্ষভাবে কাজ করতে পারবে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। নিজের পেনশনের টাকা দিয়ে খাবার কিনে বানরদের খাওয়ান ৭৬ বছর বয়সী মালাথি। একদিন দুই দিন নয়, ১৩ বছর ধরে নিয়মিত এই কাজ করে যাচ্ছেন তিনি। ভারতের মাদুরাই শহরে শত শত বানর অপেক্ষায় থাকে এই বৃদ্ধার। যেখানে প্রতিদিন মানুষ ছুটছে টাকার খোঁজে, সেখানেই এক ব্যতিক্রমী গল্প লিখছেন মালথী। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর মাদুরাইয়ের ৭৬ বছর বয়সী এই বৃদ্ধা জীবনের শেষ সময়ে এসে এক পশলা সুখ খুঁজে পাচ্ছেন প্রাণীদের মাঝে। কখনো কলা, কখনো আপেল, কখনো বা অন্য ফল নিয়ে খুঁজে বেড়াচ্ছেন ক্ষুধার্ত বানরদের। মালথী আগে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপক। এরপর দীর্ঘ ৩৩ বছর কাজ করেছেন পুলিশ কর্মকর্তা হিসেবে। এখন অবসরের জীবনে এসে তিনি বেছে নিয়েছেন এই ভিন্ন পথ। নিজের পেনশনের টাকা থেকে তিনি বানরদের জন্য খাবার কেনেন। তার ভাষায় এতে তিনি মানসিক শান্তি পান। I am getting a beautiful and handsome পেনশন। ২০১০ সালে আমি আমার চাকরি থেকে অবসর নিয়েছি। প্রতি মাসে আমি একটি ভালো এবং বড় অঙ্কের পেনশন পাই, যা আমার জন্য অনেক বড় একটি অর্থ। তাই নিজের খরচের বাইরে আমি এই টাকা বানরদের জন্য খরচ করছি। গত ১৩ বছর ধরে এই কাজ করে যাচ্ছেন মালথী। শহরের বিভিন্ন এলাকায় তিনি যান, আর সেখানে অপেক্ষা করে থাকে প্রায় ৩৫০ থেকে ৪০০টি বানর। তার উপস্থিতি টের পেলেই শুরু হয় অবলা প্রাণীদের খুশির উচ্ছ্বাস। দল বেঁধে ছুটে আসে বানরগুলো, আর মুহূর্তেই রাস্তায় তৈরি হয় এক উৎসব মুখর দৃশ্য। সময়ের সাথে বেড়েছে বয়স, চলাফেরাও এখন কঠিন হয়ে গেছে। তাই এখন সপ্তাহে একদিন করে বানরদের খাওয়াতে যান মালথী। ঈশিতা আক্তার, সময় সংবাদ। তাইওয়ানের এক কৃষকের হাত ধরে মরিচকে ঘিরে উঠেছে এক ব্যতিক্রমী উৎসব। মরিচ দিয়ে চকলেট সহ নানা ধরনের পণ্য বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন কাও সিং হে নামের এই কৃষক। ভোক্তাদের ভিন্ন স্বাদের কথা মাথায় রেখে ঝালের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৮টি পৃথক স্তরে। তাইওয়ানের কৃষক কাও সিং হে চীনের সিচুয়ান প্রদেশে প্রতিষ্ঠা করেছেন সো মেনি পেপারস ফার্ম, যেখানে তিনি ১০০টিরও বেশি জাতের মরিচ চাষ করেছেন এবং এগুলো থেকে তৈরি করছেন সস, চকলেট সহ নানা ধরনের পণ্য। ভোক্তাদের ভিন্ন স্বাদের কথা মাথায় রেখে এসব পণ্যের ঝালের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৮টি পৃথক স্তরে। তাইওয়ানের একটি কৃষক পরিবারে বেড়ে ওঠা কাও ২০২২ সালে চেংদুর পিদু জেলায় পরিবেশ বান্ধব এই খামার গড়ে তোলার কাজ শুরু করেন। তার ভাষায় স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের সহায়তায় কৃষি জমি, বিদ্যুৎ এবং পানির মতো মৌলিক অবকাঠামো সহজেই নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে উৎপাদন ও পণ্যের মনোনয়নে বেশি মনোযোগ দিতে পেরেছেন তিনি। সারা বিশ্বে ২০০০-এর বেশি জাতের মরিচ রয়েছে। ২০২৫ সালে আমার পেছনের এই জমিতে আমি
আমি 100টিরও বেশি জাতের মরিচ চাষ করেছি। বিভিন্ন মাত্রার ঝাল বিভিন্ন ধরনের মানুষের কাছে আকর্ষণীয়, তাই আমরা 8টি ভিন্ন ঝালের মাত্রার মরিচের চকোলেট তৈরি করেছি। তাইওয়ানে ক্ষুদ্র ও দক্ষ কৃষক ব্যবস্থাপনার অভিজ্ঞতার সঙ্গে চীনের বৃহৎ বাজার, পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা এবং নীতিগত সহায়তার সমন্বয় ঘটিয়ে নিজের উদ্যোগকে সম্প্রসারণ করেছেন কাও। বর্তমানে তিনি শুধু মরিচ চাষেই সীমাবদ্ধ নন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, কৃষিভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক উদ্যোগও পরিচালনা করছেন। তার উৎপাদিত কিছু পণ্য জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি ও স্পেনেও রপ্তানি হচ্ছে। শিউলি রোসা, সময় সংবাদ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা কার্যক্রম সম্পন্ন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশন। স্থানীয় সময় শনিবার ও রোববার দেশটির থুলুসধু দ্বীপে প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম চালানো হয়, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া, পাশাপাশি তাদের কাছ থেকে পাসপোর্ট এবং বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা। রঙিন ঘুড়ির দখলে ডেনমার্কের আকাশ। বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব ঘিরে এখন উৎসব মুখর ছোট্ট ফানুদ্বীপ। জড়ো হয়েছেন বিশ্বের 26টি দেশের হাজারো ঘুড়িপ্রেমী। নানা রং, আকার আর নকশায় প্রায় 25,000 ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে উত্তর সাগরের আকাশ। আকাশ জুড়ে রঙের উড়ান, সৈকত জুড়ে উৎসবের আমেজ। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফানু দ্বীপে প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় ফানু ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং। এবারের আয়োজনে অংশ নিতে বিশ্বের 26টি দেশ থেকে এসেছেন প্রায় 5,000 ঘুড়ি উড়ানো অংশগ্রহণকারী। কয়েকদিনের জন্য ছোট্ট দ্বীপটি পরিণত হচ্ছে আন্তর্জাতিক মিলন মেলায়। আয়োজকদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। উৎসবে অংশগ্রহণকারীরা আকাশে উড়িয়েছেন বিভিন্ন আকৃতি, আকার ও রঙের প্রায় 25,000 ঘুড়ি। বিশাল ড্রাগন, সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে নানা সৃজনশীল নকশার ঘুড়িতে রঙিন হয়ে উঠেছে পুরো আকাশ। ঘুড়ি উৎসবের জন্য ফানুকে আদর্শ স্থান মনে করা হয়, কারণ দ্বীপটির বিস্তৃত সমতল সৈকত ও উত্তর সাগর থেকে আসা স্থায়ী বাতাস ঘুড়ি উড়ানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তাই প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তের ঘুড়িপ্রেমীরা এখানে ছুটে আসেন। ফানু একটি দারুণ জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য অনেক খোলা জায়গা রয়েছে। অনেক দেশে সমুদ্র সৈকতে ঘুড়ি ওড়ানোর উপর বিধিনিষেধ আছে, কিন্তু এখানে প্রচুর জায়গা আছে এবং অনেক বন্ধুত্বপূর্ণ মানুষ আছেন যারা আনন্দ করেন ও হাসেন। আমরা গত বছর প্রথমবার এখানে এসেছিলাম, আর এবছর দ্বিতীয়বারের মতো ঘুড়ি নিয়ে এখানে এসেছি আনন্দ করতে এবং ছুটি কাটাতে। ফানুর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ শক্ত বালুকাময় সৈকত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এই সৈকতে দর্শনার্থীদের গাড়ি চালানোর অনুমতি রয়েছে, যা ইউরোপের অনেক সমুদ্র সৈকতে দেখা যায় না। ফলে ঘুড়ি উৎসবের পাশাপাশি প্রকৃতি ও সমুদ্র উপভোগ করতেও ভিড় বাড়ছে দ্বীপটিতে। শিউলি রোসা, সময় সংবাদ। হাইড্রেশন ব্রেক নিয়ে তীব্র সমালোচনার মাঝে সাফাই গাইলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। তার দাবি, ফুটবলের মঙ্গলের জন্যই এমন নিয়ম, আর এই নিয়মে 1 টাকাও আয় হচ্ছে না ফুটবলের নীতি নির্ধারক সংস্থার। টিকিটের চড়া মূল্য নিয়েও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। ইনফ্যান্তিনোর মতে এই দাম আছে সহনীয় পর্যায়ে। স্রেফ হাইড্রেশন ব্রেক দিয়েই সম্প্রচারকারীদের বাড়তি আয়ের সংখ্যাটা 12,000 কোটি টাকার বেশি। কদিন আগে এমন তথ্য তুলে ধরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। শুধু তাই নয়, খেলোয়াড় থেকে কোচিং স্টাফ নতুন এই নিয়মের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন সবাই। বিতর্কের মাঝে এ নিয়ে প্রশ্ন করা হয় ফিফার সভাপতিকে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। তার দাবি, এমন নিয়মের অন্তর্ভুক্তিতে ফিফার আয় বাড়েনি $1। হাইড্রেশন ব্রেককে টাকার সাথে জড়িয়ে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা সত্য নয়। ব্রেক থেকে কোনো অতিরিক্ত আয় নেই ফিফার। আমাদের এ নিয়ে কোনো চুক্তিও ছিল না, এমনকি $1ও আয় হয়নি। বরং হাইড্রেশন ব্রেকের বদলতে ম্যাচের গতি বেড়েছে, দর্শকরা পাচ্ছে বাড়তি আনন্দ। 3 মিনিটের বিরতিতে কোচরাও যে কৌশল বদলানোর সুযোগ পাচ্ছেন, সে কথা মনে করিয়ে দিলেন ফিফা সভাপতি।
বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল আর পিএসজির ম্যাচে আমি ছিলাম। সেখানেও হাইড্রেশন ব্রেক ছিল, তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। 39 দিনে 8 ম্যাচে এই টুর্নামেন্ট জিততে হলে ম্যাচের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা পুরোদমে মাঠে নামা, কোচের দল গোছানো, সবকিছুতে বাড়তি সুবিধা দেয় হাইড্রেশন ব্রেক। যে কোনো আসরের চেয়ে এবারের বিশ্বকাপ সবচেয়ে ব্যয়বহুল। টিকিটের চড়া মূল্য নিয়েও কঠোর সমালোচনা শুনতে হচ্ছে ফিফাকে। তবে এই দামকে সহনীয় আখ্যায়িত করলেন ইনফ্যান্তিনো। টিকিট বিক্রির অর্থ ফুটবল খেলুড়ের দেশগুলোতেই বিনিয়োগ হবে এমন দাবি তার। গ্যালারি ভর্তি দর্শক হয় এমন মূল্য ঠিক করে টিকিট বাজারে ছাড়া হয়েছে। টিকিটের আয় আবার বিনিয়োগ করা হয় বিভিন্ন দেশে দেশে খেলার উন্নয়নে, যে কারণে কুরাসাও, কেপ ভার্দের মতো দল আজ বিশ্বকাপ খেলছে। নিয়ম বদলে এবার চ্যাম্পিয়ন দলকে শিরোপা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন গুঞ্জনেও বাড়ছে বিতর্ক। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। হেক্সা মিশরে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে নকআউট পর্বের প্রথম ম্যাচেই। আবার এই কঠিন চ্যালেঞ্জ তারা কিভাবে উতরে উঠতে পারবেন সেই সমাধান তাদের নিজের হাতেই। এজন্য আপাতত স্কটল্যান্ডকে হারিয়ে তাদের হতে হবে সি গ্রুপ চ্যাম্পিয়ন। তাহলে রাউন্ড অফ 32-তে তারা অতিক্রম করতে পারবেন নেদারল্যান্ডস বাধা। যুক্তরাষ্ট্র থেকে সেই বিশ্লেষণই করছেন SM ইকবাল। হেক্সা মিশনে এসে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে রাউন্ড অফ 32 অর্থাৎ প্রথম নকআউট পর্বেই। আবার এই কঠিন পথ থেকে কিভাবে ব্রাজিল বেরিয়ে আসতে পারে সেই সমীকরণও ব্রাজিলের হাতেই। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে নেদারল্যান্ডস। যদিও প্রথম ম্যাচে জাপানের সঙ্গে 2-2 গোলে ড্র করে তাদের শুরু হয়েছে, তবে পরের ম্যাচে সুইডেনকে রীতিমতো বিধ্বস্ত করে জানান দিয়েছে কেন তাদের এবারের বিশ্বকাপে মোস্ট ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। বিশ্বকাপের ফিক্সচার যেটা বলছে ব্রাজিল রয়েছে সি গ্রুপে। সি গ্রুপের সঙ্গে ক্ল্যাশ হবে গ্রুপ এফ এর, যে গ্রুপে অবস্থান করছে নেদারল্যান্ডস। সেক্ষেত্রে ব্রাজিল যদি নেদারল্যান্ডসকে অ্যাভয়েড করতে চায় তাহলে অবশ্যই তাদের সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। যদিও এই ম্যাচ শুরুর আগে ব্রাজিল এখনও গ্রুপের শীর্ষ পর্যায়ে রয়েছে, তবে সেটা উলট পালট হয়ে যেতে পারে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর। শেষ ম্যাচে মরক্কোর সামনে একটা সুযোগ রয়েছে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপে যে তারা গোল ব্যবধানে 2 নম্বরে রয়েছে সেটা এগিয়ে নেওয়া, অর্থাৎ শীর্ষে চলে যাওয়া। পক্ষান্তরে ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ স্কটল্যান্ডকে সামলানো, কেননা স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে গ্রুপ রানার্স আপ হওয়ার বা গ্রুপের তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সুতরাং সেই সুযোগটা তারা নেওয়ার জন্য সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবে। যদিও বিশ্বকাপের ইতিহাস বলে বিশ্বকাপে স্কটল্যান্ড কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি। ব্রাজিলের সামনে হচ্ছে আসলে ইকুয়েশনটা একেবারে পরিষ্কার। সি গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অফ 32-তে গিয়ে পাবে এফ গ্রুপের রানার্স আপ দলকে। সেক্ষেত্রে এফ গ্রুপের রানার্স আপ দলও যে একেবারে ফেলে দেওয়ার পাত্র তা কিন্তু নয়। এফ গ্রুপের রানার্স আপ হিসেবে আসতে পারে জাপান, যে জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 2-2 গোলে রুখে দিয়েছে। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোনালদো পেটিকে ভস্মীভূত উজবেকিস্তান, 5-0 গোলের জয়ে ওলটপালট রেকর্ডের খাতা। ঘানার বাধা পেরোতে ব্যর্থ ইংলিশরা, নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বিরল পদক্ষেপ, সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। হরমুজ নৌ অবরোধ নেই দাবি ট্রাম্পের, ছাড় না দেওয়ার ঘোষণা তেহরানের। এবং গাজার শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘের প্রতিবেদন, যুদ্ধ শুরুর পর নিহতদের 30% শিশু। দখলদারদের ভূমি সম্প্রসারণকে নীরব সংযুক্তিকরণ আখ্যা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে থাকবো আমি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।